তোমাদের কাজকর্ম দেখে তো মনে হয় যে বিজি আছো। আরেকটু কাজ বেশি হতো আগে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা পরিসংখ্যানই তাই বলে। তুমি কি অপেক্ষা করে থাকো স্ক্রিপ্টের জন্য, নাকি তুমি নক করো? আমি অভিনেতা হিসেবে নক করার আগে সে কোনো প্রডিউসারকে নক করেছে কিনা সেটাও জানি না। তোমাকে দারুণ ব্যোমকেশ মানাবে, তো তখন আমার শুনে ভালো লাগলো যে কেউ না কেউ অন্তত ভাবছে যে আমাকে ব্যোমকেশ মানাবে। মানে চর্চায় থাকাটাই হ্যাজ বিকাম আ ভেরি নেগেটিভ টার্ম আমার মতে। চর্চায় থাকার জন্য অনেকে মানে হিরোইনদের সাথে প্রেম করে, মানে চর্চায় থাকার কোনো নিজেদের করা রান্না সেটা কোনটা ফাটিয়ে করতে পারো? গোটা মাংস বলে মাটন দিয়ে করি, ওটা খুব ভালো, গোটা মশলা দিয়ে দিয়ে করা। খুব ইংলিশ স্টাইল, মানে গোটা মাংস আমরা চিরকাল দেখে এসেছি না সিনেমায়, যে ঢুকিয়ে দিল মশলাগুলো মাটনগুলো পিস করা। ও আচ্ছা, তুমি কি ভাবলে একটা আস্ত ফিভার 104 FM ইটস হ্যাপেনিং। আমি জিনিয়া টাটকা টলিউড ক্যাফেতে একেবারে টাটকাটা বিষয় হতে চলেছে, কিন্তু ব্যাপারটা একেবারেই আমার হজম হচ্ছে না। হজম হয়তো হবে 7 তারিখে হয়ে যাবে সকলে সিনে প্রেমীদের, কারণ আজকে দারুণ একটা ডিশ। আর ডিশেতে মানে এই যে বললাম যাদেরকে দেখে হজম হচ্ছে না, কারণ একজনকে তো পাওয়াই যায় না একেবারে। ডুমুরের ফুল, প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি। অনেকেই জানেন তার অ্যাক্টিংয়ের প্রতি আমার ব্যথা। প্লিজ ওয়েলকাম ওয়ান অ্যান্ড অনলি ঋত্বিক চক্রবর্তী। এবং পাশাপাশি আছে এক্সট্রিমলি ট্যালেন্টেড সকলের প্রিয় ফিল্ম ক্রিটিক, ফিল্ম মেকার প্রতিমজি গুপ্ত। হ্যালো, ওয়েলকাম। ঠিক ছিল তো? দেখো তোমাকে ডুমুরের ফুল বলেছে, ঠিক বলেছে কিনা? হ্যাঁ, তুমি যদি বলতে চাও আমাকে পাওয়া যায়, কত ছবি আসে, আমি কত জায়গায় ইন্টারভিউ দিতে যাই। ও আচ্ছা আচ্ছা, সে অর্থে। প্রতিম কেমন আছো? ভালো আছি, চলচ্চিত্রের সময় এসেছিলাম, আবার এলাম। এই যে বছরের শেষে তোমরা এসছো, থ্যাংক ইউ প্রথমে দুজনকে। আর তোমরা বলো যে, প্রথম প্রশ্ন আমার ভদ্র প্রশ্ন দিয়ে শুরু করছি, বছরটা কেমন গেল? বছর তো ভালোই গেল, আমার তো ভালোই গেল। বেশ কয়েকটা ছবিও এসছে, মানুষের পছন্দ হয়েছে কাজ। তার মধ্যে মৃগয়ার কথা বলবো, তার মধ্যে সত্যি বলে সত্যি কিছু নেই এর কথা বলবো। এবং বছর শেষে আসতে চলেছে রান্নাবাটি। রান্নাবাটির সাথে যেহেতু প্রতিম জড়িয়ে আছে, আমি এবং রান্না নিয়ে মাছের ঝোলের স্মৃতি মানুষের মধ্যে এখনো টাটকা, তো সবটা মিলিয়ে ভালোই তো লাগছে। প্রতিম কেমন গেল? ভালোই গেছে। ঋত্বিকের সাথে দুটো কাজ এবছর করলাম, একটা রান্নাবাটি আসবে আর একটা সিরিজের কাজও করেছি, সেটা আরও পরে আসবে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে। আর বছরের শুরুর দিকে তখন চলচ্চিত্র সবে 1-2 সপ্তাহ হয়েছে, তো ওই সাকসেসটা বাংলা ছবি অনেক দিন পরে করেছিলাম, 4 বছর পর, তো সেইটা একটা আশ্বাস দেয় যে আরও ছবি করব বাংলায়। তো বছর ভালোই গেছে, কাজের মধ্যে গেছে, সেটাই সব থেকে ইম্পর্টেন্ট আই গেস। এই যে সারাক্ষণ অনেকেই বলে যে কাজ নেই বা সিনেমা হচ্ছে কিন্তু তেমন হচ্ছে না, তো আমার ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে তোমাদের কি মনে হয়, মানে কাজ তো হচ্ছে, সিনেমা তো রিলিজ করছে, পুজোর সময় এতগুলো সিনেমা রিলিজ করলো, মোটামুটি প্রত্যেক সপ্তাহে, যদি এই সপ্তাহে কোনো সিনেমা তেমন রিলিজ হয়নি, তবে আবারও মুক্তির অপেক্ষায়, যেরকম 7ই নভেম্বর তোমাদের ছবি রান্নাবাটি আসছে, সেরকমই বছরের শেষে ডিসেম্বরে বেশ অনেক কটা ছবি মুক্তি পাচ্ছে। তো তোমাদের কাজকর্ম দেখে তো মনে হয় যে মানে তোমরা বিজি আছো, তার মানে তো কাজ আছে। ঋত্বিক কি বলবে, কাজ আছে কি ইন্ডাস্ট্রিতে? কাজ হচ্ছে না, মানে নাকি কোয়ালিটি আর কোয়ান্টিটির কথা বলবে তুমি? না, আমি বলবো যে আরেকটু কাজ বেশি হতো আগে আমাদের ইন্ডাস্ট্রিতে, সেটা পরিসংখ্যানই তাই বলে, যে আগে যত ছবি রিলিজ করতো এখন অত ছবি যে করছে না, তো কাজ একটু তো কম, একটু কম। তবে একদম কাজ হচ্ছে না তা নয়, এটা সত্যি কথা। অনেকেই কাজ করছে, এই তুমি আমার কথা বলছো, এরকম আমার মতন তুমি আরো অনেককে দেখবে যে তারা হয়তো মোটামুটি তারা খানিকটা কাজ করছে। হ্যাঁ, তো কিন্তু আরেকটু কাজ হলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিটার যে চেহারাটা ছিল, এবং যতজন আমাদের এখানে কাজ করে তারা সকলেই কাজ করবে, এটা খুব ইম্পর্টেন্ট। যতজনে কাজ করে সবার হাতে কাজ থাকবে, রাইট? প্রতিম আমার মনে হলো একটা আফটার এফেক্ট, মানে 2024-এ হয়তো খুব একটা ছবি চলেনি বলে 25-এ কম শুট হচ্ছে। এই বছরে কিন্তু অনেক কটা ছবি, ঋত্বিক দুটো বললো, ঋত্বিকের দুটো ছবি প্লাস আইডির গৃহপ্রবেশ ওয়ার্ক, লালদার ছবিটা নিজের মতো করে চলেছিল, অনেকদার ছবিটা ভালো করেছে, চিকির ছবি স্বার্থপর নিয়ে অনেকে কথা বলছে। তো আমার মনে হচ্ছে আবার নেক্সট ইয়ার হয়তো কাজ বাড়বে। মানে ইউজুয়ালি আমরা অলওয়েজ ক্যাচিং আপ খেলছি, যে আগের বছর খারাপ করেছে, এবছর
কমিয়ে দিই, আবার এবছর ভালো করেছে নেক্সট ইয়ার বেশি ছবি বানাই, এই একটা সাইকেল। মানে ইউ ভেরি পজিটিভ বোথ অফ ইউ আর কি, তাই তো? একদমই তাই। তোমাদের এই ক্ষেত্রে কি এখন এরকম হয় যে ঋত্বিকে তো এত বছর ইন্ডাস্ট্রিতে হলো যে মনে হয় যে আচ্ছা একটু দেখি, মানে তুমি কি অপেক্ষা করে থাকো স্ক্রিপ্টের জন্য, নাকি তুমিও নক করো কোন প্রোডাকশন হাউসে নক করো? না, নক করি না হয়তো, কিন্তু বা বন্ধুর স্থানীয় যে ডিরেক্টররা তাদের কাছে নক করি না। দেখো, বন্ধুস্থানীয়দের ব্যাপারটা তো অনেকটা জানি, যে কারণ কার কি কাজ চলছে, আর আমি অভিনেতা হিসেবে নক করার আগে সে কোনো প্রডিউসারকে নক করেছে কিনা সেটাও জানি। তো সেগুলো তো খবর যারা বন্ধু তাদের ক্ষেত্রে পাই, কিন্তু আমি অপেক্ষাই করি। অপেক্ষা করতে আমার একই সঙ্গে ভালো লাগে, অল্প অল্প ভয়ও করে, কারণ ধরো 2-3 মাস অপেক্ষা করলে এক ধরনের ভয়, সেটা এমন নয় যে মানে কাজ আসছে না বা, কিন্তু ওই 2-3 আমাদের যেহেতু রেগুলার কাজ করতে হয়, তো 3 মাস কাজ না থাকার বা কাজ না করার যে এক্সপিরিয়েন্সটা ভিতরে জমা হয়, তার সাথে আমি জানি না, আমার মনে হয় যে আমার শুরুর সময়কার কোনো একটা ভয়ের সাথে ওটা কানেক্টেড হয়। তো ওটা একটু 2-3 মাস যদি হয়ে যায়, তাহলে একটা কোথাও একটা ভয়, সেটাকে আমি টাচ করতে পারি না, কিন্তু বুঝতে পারি কোথাও একটা ভয় অল্প অল্প যেন একটা খোঁচাচ্ছে আমাকে। প্রথম তোমার ক্ষেত্রে সেটা হয়, মানে হাউ ডু ইউ ওয়ার্ক? আমি তখন মানে যদি এরকম একটা সিচুয়েশন হয় যে ইমিডিয়েটলি ধরো কোনো প্রডিউসার আমার পার্টিকুলার যে ছবিটা বানাতে চাইছি তার জন্য প্রডিউসার নেই, তখন আই উইল সুইচ টু দ্য রাইটার মোড, নিয়ে কিছু একটা লিখতে শুরু করব। হ্যাঁ, তো সেই অপশনটা আমি খুব এনজয় করি যখন একা, মানে সিনেমা বানানোটা একটা 120-150 লোকের জিনিস, কিন্তু রাইটিংটা আমি ভীষণ এনজয় করি একা বসে নিজের বাড়িতে বা কোনো ক্যাফেতে বা কোথাও ছুটিতে গিয়ে। তো ওইটা থেকে অনেক সময় দারুণ কিছু বেরোয়, যেটা মানে প্রিপেড প্রজেক্ট নয়, মানে যেটাকে আমরা স্পেক স্ক্রিপ্ট বলি, স্পেকুলেটিভ, মানে পয়সা পাবো কিনা কোনোদিন জানি না, কিন্তু লিখে রাখলাম, ওইটার একটা মজা আছে। অলসো মানে তোমার যেহেতু অনেক কটা দিক আছে, মানে ইউ হ্যাভ বিন আ জার্নালিস্ট এন্ড ইউ আর আ ফিল্ম ক্রিটিক, সেক্ষেত্রে হয়তো মানে আরো অনেক কিছু নিয়ে এঙ্গেজড থাকা বা চর্চায় থাকা মোস্ট ইম্পর্টেন্টলি আই থিঙ্ক। হ্যাঁ, মানে চর্চায় থাকাটাই হ্যাজ বিকাম আ ভেরি নেগেটিভ টার্ম আমার মতে। চর্চায় থাকার জন্য অনেকে মানে হিরোইনদের সাথে প্রেম করে, মানে চর্চায় থাকার কোনো, আমিও যিনি হেল্প করছি এটা অন্যদিকে চ্যাটটাকে একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া। চর্চায় থাকার জন্য মানুষ অনেক রকম করে, আমি মানে চর্চায় নট পাবলিক চর্চা, বাট হ্যাঁ তুমি যেটা বললে, ধরো আমি নিজের মতো পড়াশোনা, আমি ধরো একটা বইও লিখছিলাম, কোভিডে শুরু করেছিলাম, সেটা হয়তো আরেকবার রিভিজিট করলাম। হ্যাঁ, মানে হ্যাঁ, তো লেখা কেন্দ্রিক জিনিস ইউজুয়ালি আমার ক্ষেত্রে। আর ক্রিটিক সত্তাটাকে আমি মানে অফ করেই রেখেছি অনেক দিন। লাস্ট আমি তখন ছিল ফিল্ম কম্প্যানিয়ন, তখন লিখছিলাম। আমার মানে নন বাংলা বা নন হিন্দি শোজ নিয়ে লিখতে খুব ভালো লাগে, কারণ নন বাংলা নন হিন্দি ইন্ডাস্ট্রিগুলোর সাথে আমি কোনোভাবে জড়িত নই। হ্যাঁ, কারণ আমার যখন টেলিগ্রাফে যখনও লিখতাম, তখন আমার এখনো মনে আছে স্বস্তিকার ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী আসছে, এবার স্বস্তিকা আমার ছবি সাহেব বিবি গোলামে অভিনয় করছে, ওই যে ডাইকটমিটা, যে যা লিখবো মিস ইন্টারপ্রেটেড হবে, তো ওইটার পর থেকে আমি খুব অ্যাভয়েড করি যে আমি এমন কোন রিভিউ করব না, বুঝতে পেরেছি, এজ আ ক্রিটিক তার জন্য তুমি আমার কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে, তো সেই দিক থেকে। ওকে এবার তোমাদের ছবির কথায় আসি। তোমাদের এই যে ডিরেক্টর অ্যাক্টর ডুও, তোমাদের এই যে কেমিস্ট্রি, অনেকটা ছবি তো দেখতে দেখতে হয়ে গেল একসাথে, তো এই কেমিস্ট্রিটার ব্যাপারে বলো। আমরা তো হিরো হিরোইনের কেমিস্ট্রি দেখেছি, তোমাদের কেমিস্ট্রি দিকে কিন্তু অনেকেই মুখিয়ে আছে। ইনফ্যাক্ট আমি অনেকেই বলছি আচ্ছা এটা মাছের ঝোল পার্ট 2 নাম দিলেন না কেন, ঠিক আছে। সো আগে তোমাদের ইকুয়েশনটার ব্যাপারে একটু শুনি আর কি। ঋতিকে তুমি শুরু করো। আমাদের পরিচিতিটা তো সত্যি অনেক দিনের। আমরা 6টা ছবি এই নিয়ে করলাম, না 5টা ছবি করলাম আর একটা ওয়েব সিরিজ, 6টা কাজ করেছি। আর আমার মনে আছে যে ওকে আমি প্রথম আমি ওকে দেখেছিলাম, তখন আমি শব্দর ডাবিং করছিলাম সম্ভবত। ও কৌশিকদার সঙ্গে কোনো কারণে দেখা করতে এসেছিল, তো তখন আমাকে ও একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিল। আমি ওকে সেভাবে জানতাম যে ও সাংবাদিক, কিন্তু কতটা ও ছবি করতে চাইছে আমি সে সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। কিন্তু তখন আমাকে বলেছিল যে এখানে তোমাকে নিয়ে খুব ইন্টারেস্টিং কাজ করা যায়, ধরো ব্যোমকেশ, তোমাকে দারুণ ব্যোমকেশ মানাবে।
তো তখন আমার শুনে ভালো লাগলো যে কেউ না কেউ অন্তত ভাবছে যে আমাকে ব্যোমকেশ মানাবে, নইলে সবাই ব্যোমকেশকে একটা কি চোখে দেখছে, কিন্তু একমাত্র দেখলাম যে এই ভদ্রলোক ছবি হয়তো বানাচ্ছেন না, কিন্তু ভাবছেন যে হ্যাঁ যে আমাকে ব্যোমকেশ মানাবে। তো তারপর অনেক দিন কেটে গেছে, আমরা অনেক ছবি করেছি, আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, আমরা ট্রাভেলও করেছি, আমরা মাছের ঝোল করতে প্যারিস গেছিলাম। এবারে অনেকে বলে যে তোমরা তো এত ছবি করেছো, তোমাদের তো আর মানে কথা বলার আর কোনো প্রয়োজন নেই, মানে হা বললেই হারমোনিয়াম না হাওড়া, হ্যাঁ মুহূর্তে বুঝে যাবে। কিন্তু আমার যেটা মনে হয় যে এতদিন ধরে কাজ করার পর আমরা অনেক ডিপে কথা বলতে পারি, এইটা মানে কথা বলার প্রয়োজন নেই না, আরও অনেকটা কথা বলতে পারি। যেমন ধরো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ধরো কোনো একটা সিন করলাম, এইবার করার পর ও বলছে যে হয়তো প্রতিম বললো যে আমি না এই কথাটা যে লিখেছি সেটা মানে এইটা ভেবে লিখেছিলাম, তো তার মানে ওই যেটা ভেবে লিখেছিল সেটা আমারটাতে ঠিক পায়নি বলেই বলছে যে আমি এটা ভেবে লিখেছিলাম। এবারে সাধারণত আমি এই ক্ষেত্রে মানে অভিনেতা হিসেবে অন্য কোনো সেটে আমি আচ্ছা এইভাবে লিখেছিলাম না করে দিই, আবার ওর সাথে আমি বলি আমি না এইটা ভেবে বললাম, বুঝতে পেরেছি। তো তখন ওই যে কনভারসেশনের যেটা হয় সেটাতে আমরা যে কোনো দুটোতেই যে কেউ যে এগ্রি করতে পারি যে হ্যাঁ ওটা হতে পারে, খুব ভালো যায়। তো সেইটা কিন্তু এতদিন কাজ করার ফলে তৈরি হয়েছে যে অনেক ডিপে আমরা কনভার্স করতে। ওয়াও, এটা দারুণ ব্যাপার আর কি। আর যেটা আমার কাছে যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যখন আমি একটা মানে লিখছি স্ক্রিপ্ট, কোথাও যেন কনসিয়াসলি বা আনকনসিয়াসলি সেগুলো ঋত্বিক বলছে, এটা হয়ে গেছে। এটা কিন্তু মানে সবসময় কনসিয়াসলি নয়, মানে হয়তো তখনও কাস্টিং ভাবিনি, কিন্তু আর একজন যখন স্ক্রিপ্টটা পড়ছে, এটা ঋত্বিককে ভেবে লিখেছিস না, মানে কোথাও একটা হয়ে গেছে সেটা। হ্যাঁ, মানে এটা ভীষণ কমফর্ট। আর আমি অ্যাকচুয়ালি ভীষণ ওর অভিনয়ের ভক্ত, ফ্রাইড ফ্রম চলো লেটস গো, মানে আগে তার আগেও নিশ্চয়ই কাজ করেছে, কিন্তু আমার ওইটা ফার্স্ট দেখেছিলাম, মানে তখন একটু তো ওই আরবান ছবি, অঞ্জনদার ছবি, টনিদার ছবি, রিনাদির ছবি এগুলো দেখতাম, সেখানে চলো লেটস গোতে ওই এই লোকটা কে, এর টুপি পরা দাড়িওয়ালা এই লোকটা কে, মানে একটা অদ্ভুত চার্ম, ক্যামেরার জন্য অভিনয় করছে না, এদিকে পরম রুদ্র সবাই একটু গ্যালারিতে প্লে করছে, এই লোকটা নিজের মতো করে বেরিয়ে যাচ্ছে। আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। তারপর সাহেব বিবি গোলামের যখন এলো তখন শব্দবোধ হয়ে গেছে, যখন তখন আমি একটা এখনো মনে হয় যেটা গল্ফ গ্রিনের সিসিডিতে বসে আমি বললাম যে এটা আমি একটা লিখেছি, ট্যাক্সি ড্রাইভারের রোল, আমার মনে হয় তুমি খুব ভালো করবে। তো আমি তো গাড়ি চালাতে পারি না, হ্যাঁ, কিন্তু যদি একবার তাও পড়ো তো পড়ে ভালো লেগেছিল। তারপরে কাজ করা শুরু হয়, ভীষণ এনজয় করি। দেখো এটা বিধু বিনোদ চোপড়া বলে যে দেখো শুটিংটা তো একটা অনেক দিনের কমিটমেন্ট, ইউ শুড গো টু দ্যাট পিকনিক উইথ পিপল ইউ লাইক। আমার মানে এই ঋত্বিকের সাথে কাজ করতে ভীষণ ভালো লাগে। এভরিডে ইজ আ পিকনিক, ক্রিয়েটিভ পিকনিক, ডেফিনেটলি ক্রিয়েটিভ পিকনিক। আমি যখন জানি এই লাইনটা আমি লিখেছি যে কোনো লাইন হোক, সেটা ঋত্বিক যখন বলবে সেটা পুরো মানে ওই পরিপূর্ণতাটা পাবে ওই লাইনটা, এইটা আমার কাছে একটা বিশাল আশ্বাস। হ্যাঁ, তাই জন্য আমি কখনোই মানে ওর বক্স অফিস কিরকম যাচ্ছে বা এর জায়গাটা মেগা স্টারকে নিলে হয়তো তুল কালাম ওপেনিং, আমি এসবে ইন্টারেস্টেডই নয়। মানে এই ছবিটা যেটা লিখেছি যাতে ফুল পোটেনশিয়াল অবধি আমরা রিচ করতে পারি, সেটার জন্য ঋত্বিকের থাকাটা খুব প্রয়োজনীয়। এবং তুমি যেভাবে বললে যেটা লেখো একেবারে এটা ঋত্বিকের মুখেরই, মানে ওরকমই ডায়লগ, মানে ওই হিন্দিতে ডায়লগ আছে না, দো জিসমে বাবারে, ওরকম মনে হলো। ওকে, রান্নাবাটি সিনেমার নাম। ছোটবেলা মানে রান্নাবাটি বললে আর কি আমাদের মেয়েদের ছোটবেলার খেলার একটা বিষয়। মানে খেলনা বলতে আমাদের তো গাড়ি দেওয়া হতো না, সেই রান্নাবাটি দেওয়া হতো। তোমাদের কি এইটা নিয়ে মানে কখনো ভেবেছো তোমাদের ছোটবেলায় কি নিয়ে তোমাদের কি দেওয়া হতো? পুতুল দেওয়া হতো কখনো? খেলনাবাটি, ছোট ছোট হাঁড়ি, রান্না করছো, এইগুলো খেলেছো কি? এগুলো খেলেছি, তার কারণ আমার বাড়িতে বোন ছিল, ফলে আমি রান্নাবাটির পুরো ব্যাপারটা খুব ভালো করে জানি। কখনো কখনো খেলার অল্প বিস্তর পার্টও হয়েছি। বিভিন্ন ধরনের যে ওই যে বলছো যে ছোট স্টোভ থেকে পুরীর কালো কালো বড় বড়, সবগুলোই আমি চোখে দেখেছি, আমি ওটা জানি। কখনো কখনো খেলেওছি, আর খেলতে ভালো লাগতো কারণ অনেক মেয়েদের সাথে খেলা যেত, ওই জন্য ভালোই লাগতো। না মানে এটা খুব অদ্ভুত বিষয় যে শুধু মেয়েদেরকেই আর কি খেলনাবাটি দেওয়া হয়। এটা তো একটা কোথাও একটা পুরুষতান্ত্রিক থেকেই, হ্যাঁ রান্না যে একটা খেলার বিষয় হতে পারে, চলো রান্না খেলো, এইটা একদমই তাই। এটা কিন্তু গুড দ্যাট তুমি এখন বড় বয়সে রান্না খেলছো। থ্যাংক ইউ সো মাচ।
এবং আমার ছবিটা কোথাও একটা ওই দিক থেকে শুরুও হচ্ছে, কারণ ঋত্বিকের যে চরিত্রটা সে রাঁধতে পারে না, হ্যাঁ, তো হয়তো কোনোদিন রান্নাঘরে ঢোকেনি রান্না করার কথা ভেবে বা কোনো কিউরিওসিটি থেকে, খাবারের প্লেট নিতেই ঢুকেছে হয়তো। এইবার এমন পরিস্থিতি যে রান্নাটা শিখতে হবে, সেখানেই রান্নাবাটি টেক অফ করছে, মানে দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে এবং সেই সিচুয়েশনে কিন্তু বলে না, মানে এমন সিচুয়েশন তোমার তৈরি করবে তখন কিন্তু তুমি বাধ্য হবে এবং শিখেই যাবে আর কি। তো এখানে যেরকম এখানেও মানে বাবা আর এখানে বাবার সন্তান, হ্যাঁ, মানে কন্যা সন্তান এখানে। তো ইউনো সিঙ্গল বোর্ড সিঙ্গল প্যারেন্ট, তার একটা জার্নি। তো তোমার কাছে এই বিষয়টা, এই বাবা আর সন্তানের ইকুয়েশনটা নাকি রান্নাবাটি, মানে ওই ক্যারেক্টারে ঢোকাটা, কোন সেটা তোমার কাছে চ্যালেঞ্জিং ছিল? এইটাতে ওই বাবা ছবিটাতে রান্না খুব গুরুত্বপূর্ণ। ছবিটার জন্য রান্নাকে চাই। আমি যখন চরিত্রটাকে খুঁজেছি তখন আমি ওই বাবাটাকেই আসলে খুঁজেছি। আচ্ছা, ওকে। এবং বাবাটাকে খুঁজেছি মানে বাবার পার্ট বাবাকে তো খুঁজতেই হবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এমন একটা মানুষ যে কোনোদিন রান্না করেনি, সে রান্না শিখে তার মেয়ের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাইছে। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ মেয়ের সাথে সে কানেক্ট করতে পারছে না। সে বুঝতে পারছে যে এই কানেকশনটা তার জন্য দরকার, তার মেয়ের জন্য বিরাট দরকার। তারপরে সে সেটা ওকে নিয়ে ইউরোপ ট্রিপে যাচ্ছে না। হয়তো প্রথম চোটে সেটা একটু তাড়াতাড়ি সুবিধাজনক হতো বা আরেকটু ইজি। রান্নাই জানে না, সে রান্না করে ওই সম্পর্কটা তৈরি করবে যে হয়তো তার মায়ের স্বাদের কাছাকাছি কোথাও পৌঁছে যাওয়ার মতন একটা রান্না করবে। এরকম একটা চ্যালেঞ্জিং একটা জিনিস যখন একজন বাবা সিদ্ধান্তটাই নিচ্ছে, এই সিদ্ধান্তটার পিছনে না একটা বিপন্নতা আছে, মানে এতটা ডেসপারেট একটা জিনিস করে ফেলবো। তো এই এতটা বিপন্ন বাবা, একেই খুঁজেছি আমি আসলে। আর আমি যেহেতু খুব একটা মানে পারফরমেন্সটা প্ল্যান করি না, তো মানুষটাকে আমাকে খুব ভালো করে বুঝতে হয়, তো ফলে আমি এইটাকে বোঝার চেষ্টা করেছি। এবং মানে অবভিয়াসলি মানে ন্যাচারালি আর কি বাই ডিফল্ট তখন তুমি তো সেইভাবে অডিয়েন্সও তোমার সঙ্গে কানেক্ট করছে, মানে আমার মনে হয় বাবাকে আর তবে আমি কমিউনিকেটটা করতে পারবো অডিয়েন্সের কাছে, আমি যেভাবে বুঝছি সেইটা তো করতে পারবো। সেই বোঝাটা যত ডিপ হবে তো তা কিছুটা কমিউনিকেট করে দেবো আমার অভিনয়ের ইয়ে দিয়ে। পুরোটা যদি নাও পারি তো ওইটা খুব ডিপলি বোঝার চেষ্টা করি। এটাই মানে এইটুকুই, কেননা আর কোনো সিন প্ল্যান করি না। হ্যাঁ, সিনগুলো খুব একটা মনেও থাকে না যে এক্সাক্ট কি যেন কি কথা আছে। আর প্রত্যেকটা সিনের আগে আমি চেষ্টা করি যে ওই যেখান থেকে সিনটা শুরু হবে তার আগে এসে পৌঁছতে, বাকিটা আবার সিনে যাওয়া হবে। বুঝতে পেরেছি এই আর কি। কিন্তু এই স্টোরির মধ্যে এত সুন্দর ডেপথ আছে, আমার এত ভালো লেগেছে। প্রথমে তো বলো তোমার, দিস ইজ ইয়োর স্টোরি অলসো, রাইট? আমার কাছে খুব ইন্টারেস্টিং হচ্ছে বাবাদের ভালোবাসা। মানে আমাদের ছবিতে আমি একটা মানে ফাইনালি 2 দিন আগে একটা ডেডিকেশন কার্ড দিয়েছি স্টার্টিংয়ে, যে বাবাদের জন্য যারা মুখ ফুটে কিছু বলে না কিন্তু সব কিছু বুঝিয়ে দেয়। এইটা আমার কাছে, তারা কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং অফ ফাদারলি লাভ হচ্ছে তারা যে সবসময় জাপটে ধরে আমি তোমায় খুব ভালোবাসি, কখনোই না, কিন্তু তাদের প্রতিটা অ্যাকশন, প্রতিটা জেস্চারের মধ্যে ওই ভালোবাসাটা মানে 200% আছে। এইটা কোথাও একটা। আর মায়েরা সবসময় খুব ফিজিক্যাল লাভ। হ্যাঁ, এইটা এবার মাকে তুমি যদি ইকুয়েশন থেকে সরিয়ে দাও, এই লোকটা তখনই মানে হি হ্যাজ টু প্লে বোথ ক্যারেক্টার্স। এইটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং। মানে মেয়েটার কি অবস্থা হচ্ছে সেটা হয়তো অনেক ছবিতে আমরা দেখেছি, কিন্তু বাবাটার কি অবস্থা হচ্ছে, মানে সে লোকটা মানে ফিশ আউট অফ ওয়াটার যেটাকে বলে, সেই ফিশ, সেই মাছ। কিন্তু হ্যাঁ, আমার কাছে ওইটা খুব ইন্টারেস্টিং। আর রান্নাটা এখানে একটা কাইন্ড অফ আ ব্রিজ। কেন ও মানে ও ডিসকভার করে যে শান্তনু বলে যে চরিত্রটা ডিসকভার করে যে তার মেয়ে রান্না করতে খুব ভালোবাসতো এবং মার সাথে রান্না করে ঘুরঘুর করতো। তো ভাবলো যে এই রুটটা দিয়ে একবার ট্রাই করে দেখি, এবং সেখান থেকেই যা ছবিতে হয়। আমার হঠাৎই মনে পড়লো, আমার বাবা এমনিতে বাবা দারুণ গান করেন, বাবা যখন রাঁধেন তখন দারুণ রাঁধেন। হ্যাঁ, এটা মানে ও আলাগ বাত হয় কি সর্ষের তেল শেষ হয়ে যায়, সমস্ত মানে রান্নাঘরে সাংঘাতিক একটা অবস্থা হয়। এবং বাবা কিন্তু এটাও মাঝে মাঝে তোর মা না থাকলে সব পুরোটাই মায়ের ওপর আর কি ডিপেন্ডেন্ট। তবে এরকম একদিন গেছে বা অনেক সময় গেছে যে মা বলেছে আমি বেরোচ্ছি, আমি বেলুর মঠে যাচ্ছি ঘুরতে, তুমি সারাদিনটা দেখে নিও। ইউজুয়ালি বাবা ইজ ভেরি কেয়ারলেস, জানেও না আমি কোন ক্লাসে, মানে তখন ক্লাস 5-এ উঠে গেছি। বাবা বলে আমার মেয়ে 4-এ পড়ে, বাবা 5-এ উঠে গেছি, তো ওরকম একটা উনি অবগতই নয় আর কি, মানে এতটাই।
কিন্তু বাবা যখন মা থাকেন না তখন কিন্তু বাবা একেবারে মানে কি যে করবেন ঠিক মায়ের চরিত্রে, ঠিক 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 একদম একদম, যে হ্যাঁ রে স্নানটা করে নে, তুমি বলছো স্নান করে নে, সে কি হ্যাঁ রে ভাতটা চাপিয়ে দেবো, বাপ রে বাপ। তো সেইটা আমি সেটাই বলছি যে আই থিঙ্ক মানে অনেকে এটা দারুণ রিলেট করবে, এবং সেটাই মানে এই গল্পটা আমি তোমার এই গল্পটা কোথা থেকে এলো, মানে ইজ ইট অলসো পার্সোনাল? পার্সোনাল ইন দ্য সেন্স নট মাই স্টোরি, কিন্তু আমার আমি সাউথ পয়েন্টের ছেলে, আমার অনেক স্কুলের বন্ধুরা আইটিতে কাজ করে, এবং একটা পুজোয় কোনো একটা আমার বন্ধু বলেছিল, দেখ মেয়েটা কলকাতায় বড় হচ্ছে আর আমি সৌদিতে আমার মানে সৌদিতেই কাটাচ্ছি, বছরে একবার বা 2 সপ্তাহের জন্য আসি, মেয়েটা মানে আমার দিকে তাকিয়ে থাকে মানে যেন একটা স্ট্রেঞ্জার। এই কথাগুলো আমায় খুব ডিস্টার্ব করেছিল। সেখানে মা আছে, এবার আমি সিনেম্যাটিক লাইসেন্স নিয়ে মাটাকেও অফ করে দিলাম, যে এবার তাহলে কি হবে। হ্যাঁ মানে তো ওইটা আমার আই থিঙ্ক এই যে মানে শুধু যে বাইরে যারা থাকে তারা না, যারা কলকাতাতেও ধরো আছে, তারা যে সময় দিতে পারছে না, তারা টাকার পেছনে বা যশের পেছনে কোনো একটা তাড়নায় এসে তারা এগিয়ে যাচ্ছে, অনেক সময় তাদের ওই ছেলে মেয়েদের বড় হওয়াটা কমপ্লিটলি মিস করে যায়। তো সেই জিনিসটা মনে হয় খুব সিনেম্যাটিক একটা সাবজেক্ট, সেখান থেকেই রান্নাবাটি। অলসো এই জেনারেশনটা একটু ডিফিকাল্ট, খুবই মানে ঠিক যেরকম এখানে বলছে বাবা খুবই বেয়াদব হয়েছে তুমি আর কি। হ্যাঁ তো তারা একটু তাদের একটা ভাবনা চিন্তা, তারা একটু হেডস্ট্রং, তারা বাবা মাকেও জাজ করবে, হ্যাঁ মানে কিভাবে রান্না করছো, কিভাবে কথা বলছো, এই বিষয়টা আর কি। তো সেই জায়গা থেকেও তো আমার মনে হয় চিত্রনাট্যও তো তোমাদের মানে তোমাকে সেইভাবে ভাবতে হয়েছে, বা ওর ল্যাঙ্গুয়েজ, কথা বলার টোন বা সবকিছু আর কি মেয়ের সাথে। এখানে এক্ষেত্রে স্যার কন্যা ইদা কাজ করেছে। বলো একটু তোমাদের ইকুয়েশনটা বলো একটু, বাবা কন্যার ইকুয়েশনটা তো শুনেও তো বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ও একদমই বড় হয়ে গেছে, আর ঘটনাচক্রে আমিও ওর বাবা মারই বন্ধু বলে, হ্যাঁ বলে একভাবে ও আমাকে চেনে। তবে ছবির আগে ও খুবই ভালো অভিনয় করেছে। প্রথম কথা বলতে হবে যে এই যে গল্পটা, এই গল্পটা ওই বাবা আর মেয়ের গল্প, তো কাজেই বাবা আর মেয়েকে দুজনকেই মানে গল্পটার কিছু দায়িত্ব আছে তাদের, তো ফলে সেই দায়িত্বটা আমার দুর্দান্ত করেছে। নইলে এই এক একটা দৃশ্য আছে আমাদের, সেই দৃশ্যের মনে হয় না যেখানে পৌঁছানো যেত বলে। এবারে তার আগে ওয়ার্কশপ করেছে প্রদীপের সঙ্গে অনেক দিন, ওরা ওয়ার্কশপ করেছে। তারপর মানে দেখো মানে যখন আমরা কাজ করেছি আমি জানি যে মানে ও যে কো-অ্যাক্টরই হোক তার আমার সাথে কাজ করতে কোনো অসুবিধে হবে না। এটা আমি যখন কোনো অভিনয় করতে যাই তখন এটা আমার মনে হয় এটা আমাকে করতেই হবে, মানে এমন একটা দুর্দান্ত কো-অ্যাক্টর হবো ফার্স্টে, বাকি অ্যাক্টিং যা পারি সেটা করবো। কিন্তু তোমার মতো কো-অ্যাক্টর তো এটা চাপই হয় যে বাবা এরকম মাপের একজন খুব ইজি করে দেয় এটা। হ্যাঁ এটা অনেকেই, তো সেইটাই আমি বলছি, সব কো-অ্যাক্টররা এখানে একই কথা বলেছি। সেইটাই আমি বলছি, এটা আমার খুবই প্রায়োরিটি যে আমি একটা দারুণ কো-অ্যাক্টর ফার্স্টে হবো। এবার অ্যাক্টিং যা পারি সেটুকু তো করবো, ঠিক আছে, কিন্তু ওটার জন্য কিন্তু আমাকে হতে হবে। তো ওটা আমি প্রথম দিন থেকে ট্রাই করেছি, এবং আমি এখন জানি যে আমি নিজেকে খুব নাম্বার দিই কো-অ্যাক্টর হিসাবে, আমি খুব ভালো কো-অ্যাক্টর। আমি কোনোদিন ভুলবো না, এটা আমার জীবনের সবচেয়ে বড় ঋত্বিক চক্রবর্তী এক্সপিরিয়েন্স। মাছের ঝোলের একটা খুব ইম্পর্টেন্ট সিন ছিল লাস্টে ঋত্বিক আর পাওলির, যেখানে ঋত্বিক ফার্স্ট জানতে পারে যে ওর একজন ছেলে ছিল, পাওলির জন্ম দিয়েছিল। তো সেইখানে ঋত্বিকের অ্যাঙ্গেলটা শুট হয়ে গেছে, চোখ ছলছল করেছে, সে পাওলি অনেক কথা বলছে, শুনেছে। পাওলির শটটায় ক্যামেরাটা কিন্তু ঋত্বিকের ওপর নেই, ঋত্বিকের কাঁধ শুধু, ঋত্বিকের ঝলঝল করে জল পড়ছে। হ্যাঁ, তাই জন্য পাওলির পারফরম্যান্সটা আরো বেটার হচ্ছে। এইটাই কিন্তু এইটাই মানে হেল্পস দি আদার অ্যাক্টর, মানে তার অ্যাক্টর টু রিচ দ্যাট মোমেন্ট, মানে সেটা খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ওর জীবনে এরকম মহিলা ভাগ্যটা এরকম করেছো কেন গো তুমি? এরকম পাশানুরি ধরে মানুষ কেন? তিনজন ছিল তো মাঝের ঝোলে, সেটাও ঠিক, একজন ফ্রেঞ্চ মহিলা সৌরশী, সেটাও ঠিক। এক্ষেত্রেও কিন্তু বহু গেছে, আবার একজন এসছে, এখানেও কিন্তু ব্যাপারটা ভালো, এখানেও ব্যাপারটা আছে, কিন্তু এখানেও আছে ব্যাপারটা। একেবারে মানে সোলাঙ্কি হচ্ছে এখানে মায়ের চরিত্র অভিনয় করছে, কি সুন্দর ওকে লাগছে, মানে আই থট ইট ইজ দ্য পারফেক্ট কাস্টিং। মানে যে কোনো অফকোর্স তোমার কাস্টিং মানে সবারই পারফেক্ট, কিন্তু আমি বলছি যে ওর মধ্যে একটা অদ্ভুত চোখে মুখে এত সুন্দর ভালো লাগছে। সো একটু সোলাঙ্কির ব্যাপারে আমরা একটু শুনি। সোলাঙ্কি তোমার স্ত্রী,
হ্যাঁ, সোলাঙ্কির সাথে আমাদের আসলে প্রচুর দৃশ্য নেই, মানে গল্পে আমাদের ওর আর মেয়ের কিছু বেশ মানে মা স্মৃতি হিসেবেই আসতে থাকে, তো স্মৃতির মতোই আর কি। তো সোলাঙ্কির সাথে আমি, এটা তো আমার দ্বিতীয় কাজ, এর একটা বড় কাজ করেছিলাম, সেটাই ছিল প্রথম। তো ফলে ওর সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে, খুব মানে ইন্টেলিজেন্ট, হ্যাঁ হ্যাঁ, কথা বলেও, খুব গল্প করেও মজা, হ্যাঁ, তো খুব ভালো 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 লেগেছে। আর এখানে আসলে ওর সত্যি ওর খুব ছোট অল্প খানিকটা বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট, রাইট, ওর প্রেজেন্সটা খুব ইম্পর্টেন্ট। ওর পুরো ছবি জুড়ে ইউ ক্যান ফিল যে মা আছে, যদি তুমি ফিজিক্যালি সব সময় দেখতে পাচ্ছ। আর যার সাথে তুমি নতুন স্মৃতি বানাচ্ছ সোহিনী, ঠিক আছে, তো ভালোই লাগলো তোমার ওর সাথে নতুন নতুন রান্নার রেসিপি শেখাচ্ছে। সোহিনীর সাথে তো আগে অনেক কাজ করেছি, কিন্তু ঘটনাচক্রে মাঝখানে বহুদিন বিবাহ আমাদের লাস্ট ছিল না, আমাদের লাস্ট অনন্ত বলে একটা ছবি, সেটা প্রায় আমার মনে হয় ওই লকডাউনেরও আগে বা ওই জাস্ট আগে ওই সময় 2020 ফলে মাঝখানে প্রায় 4-5 বছর মতন আমরা হয়তো কাজ করিনি। তো ফলে অনেকদিন পরে সোহিনীর সাথে করলাম, আবার তারপরেই আবার ওয়েব সিরিজটা করলাম, যেটা প্রতিমেরই ডিরেকশন, বলে আবার সামনে আগামী মাস থেকে যে কাজটা করবো সেটাও সোহিনীর সাথেই করবো। কর্মা, ওইটা কি? কর্মা কর্মাতেও আছে, ঋতিক আছে, ওকে ওকে, কর্মা কর্মাতেও আছি। তো সেই জন্য পরপর সোহিনীর সাথে আবার কাজ হলো। সোহিনীর মাঝখানে সোহিনীর কাজ তো দেখেছি, সোহিনীর সাথে কাজ করতে খুব ভালো লাগে। কাজের বাইরেও ওর সাথে আমার কমন কিছু ইন্টারেস্ট আছে, গল্প হয়, হ্যাঁ, ও বেড়াতে যায়, ও গাছ করে, তাহলে ও আমার সাথে গাছ নিয়ে নানান রকম ইয়ে করে। ওর নতুন ওর যেখানে ও থাকে সেখানে সকালের দিকে প্রচুর পাখি আসে, ফলে ওর সাথে আমার নানান বিষয়ে গল্প টল্প হয়, তো ফলে ওর সাথে কাজ করতে খুব ভালো লাগে। আর সোহিনী আর ঋত্বিকের এই পেয়ারের জুটি আছে, মানে ছবি ভালো লাগবে আশা করছি, কিন্তু ওই সিনগুলো মানে মনে রাখার মতো। মানে ওরা দুজনে একটু কোনো কারণে একটু নেশা করে রান্না করেছে একটা সিন। আমার একটা র্যাপিড ফায়ারের প্রশ্ন ছিল, গুড ওয়ান। একটা সিন আছে যেখানে দুজনে মিলে পোস্ত নিয়ে একটা ঝগড়া করছে, আচ্ছা, হ্যাঁ। আর এছাড়া ইমোশনালি যে কেন রান্না থ্রু দিয়ে তুমি একটা চেঞ্জ চাইছো লাইফের, দুটো খুব ড্রামাটিক সিন আছে, মানে দারুণ। মানে দুজনের সিনগুলো রাতে 2টোর সময় সারাদিন শুটিং করার পর এই সিনগুলো, মানে এক একটা টেকে যা অভিনয়, মানে খুব ভালো লেগেছে। মানে সোহিনীর সাথে কাজ করে আমার এত ভালো লেগেছে, আমি তক্ষুনি তারপরে কর্মায় আবার যে আমাকে করতেই হবে সোহিনীর সাথে একটা কাজ। তো আমার ওই রিপিট করতে, আমি পাউলির সাথে অনেক কটা কাজ করেছি। আমার খুব মানে একজনকে কাজ করলে না মনে হয় আমি আরেকটু বেটার ইউজ করতে পারবো পরেরটা, তো সেটা কোনোভাবে বুঝলে তো ঋতিক, আমাকে ঢুকতেই হবে একটা যদি ক্র্যাক করতে পারি। ওকে, দুজনেই বলো, আমি র্যাপিড ফায়ার রাউন্ডে ঢুকবো, কিন্তু দুজনেই বলো যে এই সিনেমার ক্ষেত্রে মানে একটা দারুণ প্ল্যাটার সার্ভ করতে চলেছে অন দ্য 7th of November, কিন্তু রান্নাবাটি এই ছবিটি স্পেশালি, খুব ক্লিশে একটা প্রশ্ন, তবে স্পেশালিটি এবার কি মাছের ঝোল থেকেও যেটা একটু আলাদা। হয়তো আমরা এবারে প্যারিস বা অন্যান্য কোনো বিদেশের কোনো স্পট দেখতে পাবো না, বাট ডাজেন্ট ম্যাটার, আমাদের এই ডিশের যারা আছেন বা যাদেরকে সার্ভ করছো, মানে ডেলিকেসি চূড়ান্ত। সো ঋত্বিক, সোহিনী, সোলাঙ্কি অ্যান্ড অফকোর্স আমাদের খুদে শিল্পী ইদা। সো বলো তুমি একটু যে এই ছবির ইউএসপি সেকেন্ড চান্স, এইটা হচ্ছে ইউএসপি। অনেকেই অনেক কারণে একটা পয়েন্টে গিয়ে মনে হয় যে হলো না, কিন্তু তাদের একটা সেকেন্ড চান্স পাওয়া উচিত, যে কোনো ব্যাপারই হোক। এখানে একটা বাবা সেকেন্ড চান্স চাইছে, এখানে একজন মহিলা রান্নার থ্রু দিয়ে সেকেন্ড চান্স চাইছে। সেকেন্ড চান্স ইজ আ ভেরি বিগ পার্ট অফ দিস ফিল্ম, যেটা আমাদের সবারই জীবনে অনেক কিছু গন্ডগোল হয়ে আছে অনেক সাবজেক্টে, যেটা মনে হয় আরেকবার ট্রাই করি। ভাবালে তুমি আমাকে নতুন ভাবে সেকেন্ড চান্স। ওকে ঋত্বিক বলো। দেখো, এই যে ফার্স্ট চান্স যেটা বলে দিয়েছে, এরপরে আর কিছু বলার থাকতে পারে না। হ্যাঁ, এই ছবিটা নিয়ে এটা সত্যি, এর মর্মে এটা আছে, এটা এইভাবে আমিও ভাবিনি। ও যেহেতু ও বললো তাই আমি দেখলাম যে সত্যি এরপরে আর কোনো কথা হতে পারে না। এটা একটা দারুণ মিষ্টি ছবি, সবার দেখলে ভালো লাগবে। আমার মনে হয় যখন যেই গান এসেছে, কদিন বাদে ট্রেলার আসবে, লোকে আরও বুঝতে পারবে। কিন্তু এই কথাটা আমারও মানে ছবির
ছবিটা করার পরেও এই কথাটা মর্মে গেঁথে রইলো। দারুণ একটা কথা বলেছে। তোমরা নিজেরা কি বিশ্বাস করো সেকেন্ড চান্সে? মানে প্রতিমকে জিজ্ঞেস করছি, ডু ইউ বিলিভ ইন সেকেন্ড চান্স? প্রথম ছবি 4টে লোকও দেখেনি, 5 অধ্যায়ের একটা ছবি করেছিল, ঠিক তখন একটা ওইরকম মনে হয়েছিল যে আর জার্নালিজমেই ফেরত যাব না সিনেমা আরো করবো, আমার সিনেমার ওই একটা করেই বন্ধ করে দেবো খাতা। সেকেন্ড চান্স পেলাম যে কোনো কারণেই হোক, স্বস্তিকা, ঋত্বিক, অঞ্জনদা সবাই সাপোর্ট করলো, হাসানদা প্রডিউস করলো, সাহেবি গোলাম ওয়ার্ক করলো, 6টা ফিল্মফেয়ার পেলো, এই যে এটা সেকেন্ড চান্স পেলাম। এটা জীবনে অনেক ক্ষেত্রে, এটা তো খুব গ্ল্যামারাস একটা জিনিস, অনেক ছোট ছোট জিনিসেও হয়, মানে খুব ডেইলি জিনিস। আর একেবারে পার্সোনাল যদি ডিপ ঢুকি আর কি, একটু গভীরে যাই, পার্সোনাল লেভেলে সেকেন্ড চান্স, থার্ড, ফোর্থ, অনেকে যারা সেকেন্ড দেয় থার্ড ফোর্থ থেকে খেতে থাকে, আরেকটা চান্স দিত। বলো প্রতি। হ্যাঁ, না পার্সোনাল লেভেলে মানে আমার একটা খুব লম্বা সম্পর্ক ছিল বিয়ের আগে, যেটা ডিডন্ট লিড এনিওয়্যার। তো সেটা এবার যাকে ফাইনালি বিয়ে করলাম সেটা তো সেকেন্ড চান্সের মতোই হলো, সেকেন্ড চান্স এট লাভ। তো দ্যাট ওয়ার্কড আউট। এখন আমাদের 2014 বিয়ে হয়েছে, 11 বছর বিয়ে হয়ে গেছে। তো সেকেন্ড চান্স ওয়ার্ক দিস টাইম। ওকে, ঋত্বিক? হ্যাঁ, আমি একদমই, আমি আশাবাদী মানুষ। আশাবাদী মানুষ মানেই সে চান্সে বিশ্বাস করে। সে মানে আমি আপাদমস্তক একজন মানে আশাবাদী। শুনতে সিনিক লাগে কিন্তু ভিতরে ভরপুর আশা। আমি ব্যাপারটা আসলে এইটা, তো আমার আশাটা বেঁচে আছে। ওটা শুনতে ওরকম মনে হচ্ছে আমি খুব বুঝি সিনিক্যাল। আসলে আমি প্রচণ্ডভাবে আশাবাদী এবং প্রচণ্ডভাবে চান্সে বিশ্বাসী। প্রত্যেকবারই ওই একটাই লাইফ টাইম, একটাই চান্স আমি জানি, কিন্তু তার মাঝখানে যে কতগুলো চান্স, সেটাও আমি বিশ্বাস করি। আমার ভালো লাগলো তোমরা যে চান্সে ডান্স করছো, করতে থাকো। সিঙ্গেল প্যারেন্টহুড নিয়ে এটা তোমাদেরকে জিজ্ঞেস করি। ইউ আর এ প্যারেন্ট, ভরপুর সংসার, কিন্তু কখনো কোনো লাইফে কোনো সিচুয়েশনে যদি তোমাকে একা বাবা মার মানে রোল দুটোই প্লে করতে হয়, ঋতিক তোমার কাছে মানে কতটা ডিফিকাল্ট তোমার এই মুহূর্তে কি মনে হয়? এবং এই যে এখানে যে মন জয় করা, হ্যাঁ সেটাও বা কিভাবে কি কোন অস্ত্র ব্যবহার করবে এখানে? তো আমার ব্যক্তিগত জীবনটাকে এইভাবে ভাবা মুশকিল, কিন্তু মানে যদি তুমি প্র্যাকটিক্যালি ভাবতে বলো তাহলে বলবো যে ধরো এখন আমরা দুজন যেভাবে মানে যেরকম বাবা মা এবং যে দায়িত্বগুলো আসলে পালন করি, আমাকে যদি অন্যজনের দায়িত্বটা পালন করতে, সেটা আমি পারবো না। আমাকে আমার মতন করে সেটাকে ডিল করতে হবে, কারণ প্রত্যেকেই সে তার নিজস্বতার দিয়ে, আর বাবাই বলো বা মাই বলো, তার সাথে তার সন্তানের যে সম্পর্ক, তার যে ইউনিকনেস, সেইটা প্রত্যেকেরই আলাদা। সেটাকে আলাদা করে রিক্রিয়েট করা জিনিসই নয়। কিন্তু এক্ষেত্রে কি সিঙ্গেল প্যারেন্টহুডে মানে এক্ষেত্রে কি বাবাদের বেশি ডিফিকাল্ট হয় দ্যান আ ওম্যান সিঙ্গেল হ্যান্ডেডলি রেজিং দ্য চাইল্ড এবং একজন বাবা পুরুষ? হ্যাঁ, না আসলে দুজনের কাছেই খুব কঠিন যে একা করছে। তবে খানিকটা হতে পারে মায়েরা একটু বেটার ম্যানেজ করতে পারে, আমি জানি না, এরা এভাবে জেনারেলাইজ করে বলা আজকের দিনে খুবই মুশকিল। কিছুটা হতে পারে মায়েরা মানে একটু এগিয়ে থাকতে পারে 1-2 কদম, কিন্তু সবার কাছেই এটা খুব কঠিন একটা কাজ। কারণ মনে বুঝতে হবে যে সবচেয়ে কঠিন অবস্থাটাই বাচ্চাটা আছে, তো ফলে কাজটার কঠিন এবং তার রেসপন্সিবিলিটির যে ওজন সেটা বিরাট। আসলে প্রথম কি বলবে এক্ষেত্রে? আমার সোসাইটির যেরকম ব্লু প্রিন্ট সেই অনুযায়ী কিন্তু মায়েরা কোথাও একটা মানে ব্যাক অফ দ্য মাইন্ডে রেডি একা বড় করার জন্য। নিরূপা রয় থেকে শুরু করে আমরা মানে কোথাও একটা ওইভাবেই মানে মিডিয়া বা পপ কালচার ওটাই শিখিয়েছে যে বাবারা অনেক সময়ই থাকে না। খুব একটা পেট্রিয়ার্কাল থিঙ্কিং, কিন্তু এটা কিন্তু পিপল খুব সারপ্রাইজড হয় না যে মা না একা বড় করেছে ছেলেটা। সে স্মিতা পাতিল মিঠুনকে একা বড় করছে, কাসম পেদা করনে ওয়ালি, মানে এটা মানে হয়েই এসছে পপ কালচার। পপ কালচার ইজ আ রিফ্লেকশন অফ সোসাইটি। তো সেখানে বাবা একা মানুষ করাটা মানে একটু বেশি ডিফিকাল্ট তো বটেই। বাবা হিসেবে তুমি 10-এ নিজেকে কত দেবে? বাবা হিসেবে মানে নিজেকে বাবা হিসেবে নাম্বার দেওয়া খুব মুশকিল। বলো না, আমার এই ভূমিকাটায় আমি যেভাবে আমি আমার বাবার মানে বাবা ভূমিকায় আমি যেভাবে আছি, তাতে মানে রিয়েল লাইফে বলছি, রিয়েল লাইফে তাতে আমি নিজেকে 10-এ 10 দিই, কিন্তু আসলে আমি বাবার ভূমিকাটা কেমন পালন করছি সেটা যার বাবা সে বলতে পারবে। আচ্ছা ঠিক আছে।
সেক্ষেত্রে তো তাহলে সবাইকে তাদেরকে ডাকতে হবে। পরের প্রশ্ন হচ্ছে হাজবেন্ডের চরিত্রে মানে তুমি কত নিজেকে স্কোর দেবে? এবার আমি আলাদা চরিত্রে আমি 5 দেবো নিজেকে, তাহলে কারণ হ্যাঁ আমি ওই লেভেলের আপ টু দ্য মার্ক হাজবেন্ড হয়ে উঠতে পারি না, কিন্তু বাবাটাই আমি পুরোই দেবো। আর সন্তান হিসাবে কত দেবে? সন্তান হিসেবে এমনিতে আজকে আর বাবা মা কেউই নেই, তবে সন্তান হিসেবে আমি ভালো সন্তান, সুসন্তান আসলে খুবই। তবে যেখানে যেখানে ঝগড়া করেছি সেগুলো সুসন্তানেরই লক্ষণ। সব হাসি মুখে মেনে নেয় বা কিছু, কিন্তু ফাইনালি আসলে মানে আমি খুবই সুসন্তান, নিজেকে খুবই ভালো ছেলে হিসেবে, বাবা মার সন্তান হিসেবে দারুণ। প্রতিম সেম কোয়েশ্চেন। আই এম নট আ ফাদার, কিন্তু সন্তান হিসেবে আমার থেকে বেশি রেটিং হয়তো আমার বাবা মা দেবে, কিন্তু আমার মনে হয় 10-এ 7 টাইপের। আর একটু হয়তো পেশেন্স নিয়ে করতে পারলে চেষ্টা করি, রোজ সব সময় পারি না। আর কোথায় বেশি পেশেন্সটা, মা বাবার সাথে না বউয়ের সাথে? এবার দেখি হাজবেন্ড হিসেবে কত স্কোর দিচ্ছি। হাজবেন্ড হিসেবে ভালো, হাজবেন্ড হিসেবে 9 দেবো। কিন্তু কি গো শেখো ওয়ার্কশপ, আসল ওয়ার্কশপ নাও। 5 দিয়েছে, কি বলবে? হোয়াট টিপস উড ইউ ওয়ান্ট টু শেয়ার? এটা একটা আশাবাদী লোক, বেড়ে 10 অব্দি যেতে পারে, আমি তো এইটা ভাবছি। আই থিঙ্ক ঋত্বিক খুব হাম্বল, এটা অপরাজিতাকে ডাকলে অন্য আনসার পাবে। তবে হ্যাঁ মানে তোমরা যেভাবে এগোচ্ছ একে অপরের সাথে অ্যাজ ইন সিনেমা করে, তো বাই দ্য টাইম তোমরা 12th ফিল্ম বা 10th ফিল্মে পৌঁছাবে, ততক্ষণ দেখবে রোল রিভার্সাল হয়ে গেছে। তারপর দেখবে আমি হাজবেন্ড হিসেবে 9 দিচ্ছি, তুমি তো আমি 5-এ নিয়েছি। চলো র্যাপিড ফায়ার রাউন্ড। নিজেদের করা রান্না সেটা কোনটা ফাটিয়ে করতে পারো কনফিডেন্টলি? ঋত্বিক? জিরে চিকেন। তাই? ওকে, নট ব্যাড। এটা গোটা মাংস বলে মাটন দিয়ে করি, ওটা খুব ভালো, গোটা মশলা দিয়ে করা। ও আচ্ছা। দই আর সব রকম গোটা মশলা দিয়ে প্রেসার কুকারে করে তারপর জাস্ট কড়াতে সেটাকে জলটা খুব ইংলিশ স্টাইল, মানে গোটা মাংস আমরা চিরকাল দেখে এসেছি না সিনেমায়, যে ঢুকিয়ে দিল মশলাগুলো মাটনগুলো পিস করা। ও আচ্ছা। তুমি কি ভাবলে এটা আস্ত চাগল গোটা গোটা মশলা দিয়ে একসাথে রান্না? এটাই তুই রিল করবি আমি জানি, এতটা স্টুপিড দেখাস না আমাকে। ওকে, কোন রান্নাটা তোমাদের খুব পছন্দের? আমি মায়ের কথাই আসি, মায়ের হাতে কোন রান্নাটা খুব ভালো লাগে? মায়ের হাতে পোস্ত। মাছের ঝোল, একটা স্পেসিফিক মাছের ঝোল ভীষণ ভালো লাগে, প্রথমে 5 ফোড়ন, আদা আর একটু মিষ্টি। বাহ, ওকে ওকে। কোন রান্নাটা করতে গিয়ে তোমরা ছড়িয়েছো ঋত্বিক? বেক করতে গিয়ে কোনো বড় বড় ছড়িয়েছি। একদম সেম, আমি একবার কেক করে মানে ফুললই না, পুরোটা এরকম ড্রপ করে আচ্ছা, কোন রান্নাটা পার্টিকুলার কারোর হাতে খেতে চাও? মানে আমাদের ইন্ডাস্ট্রির যদি কথা বলি, আমি জানি না তোমরা ইন হাউস পার্টিজ বলো বা আড্ডায় বলো, পার্টিকুলার কোনো রান্নার কথা মনে পড়ছে যেটা ইনি দারুণ করেন, যাকে আমরা চিনি আর কি, চিনতে পারবো? অঞ্জনদা একটা করে বাংলাদেশি রান্না ক্লেম করেন উনি, সবুজ রঙের দেখতে চিকেন, কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে, ভালো মানে সর্ষের তেল দিয়ে একটু অয়েল, ধনিয়া চিকেন না আমার ওই একটা ও ক্যালকাটাতেও বোধহয় আছে, কাঁচা লঙ্কা ওখান থেকে নিয়ে আসেনি তো, হতে পারে। ওর ছেলে গোডও খুব ভালো রান্না করে। আমি খুব যে খেয়েছি তা নয়, কিন্তু আমি সব যখনই রাহুলের সাথে শুটিং করি, ও বাড়ি থেকে রান্না করে আনে, সেটাও নিজে করে না, কিন্তু ওর বাড়ির ওখানেও একটা পোস্ত আছে, ওরা পেঁয়াজ পোস্ত আনে, যেটাতে শুধু পেঁয়াজ, সেটা অপূর্ব খাবার। সেটা পেঁয়াজ পোস্ত কখনো মানে বিউটিফুল, অপূর্ব পোস্ত। ওই পেঁয়াজ পোস্ত রাহুলের যে কোনো শুটিং এ আবার দেখা হবে, আবার খাবো, আবার বাড়িতেও খেতে পারি। ওকে, আচ্ছা, ঘটি বাঙাল রান্নার একটা বিষয় তো আছে, তো সেক্ষেত্রে তোমরা কি মানে, আমি কি জানি না, মা ভুলে গেছি, গুলিও যা, বাবা ঘটি, মা বাঙাল, হ্যাঁ, কিন্তু আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বিকজ আই লাভ ফুড। আমি সব ধরনের মানে আমি আলাদা করে বুঝতে পারি না, তবে হয়তো একটু মিষ্টি রান্নাতে হলে মন্দ হয় না, আমার ভালো লাগে। সেক্ষেত্রে তুমি কি বলবে? যে আমিও আসলে তুমি একদম প্রায় তোমারই মতন ব্যাপারটা। আমার ব্যাপারটা হচ্ছে যে আমার মা আসলে মানে ঘটি, শান্তিপুরের মানুষ, আর আমার বাবা বাংলা মানে ঢাকা বিক্রমপুর, কিন্তু আমার রান্না মানে আমরা এমনিতে ওইভাবে বাটি আর কি, মানে একদম ঘটি
বাটি মেশানো। তো তারপরে এদিকে আমার রান্নাটা মাই চিরকাল করেছে, ফলে আমি এক ধরনের ঘটি রান্নার সাথেই পরিচিত বা খেয়েছি, ভালো লেগেছে। যে রান্নাতে মিষ্টি থাকে অল্প, কিছু না হোক মিষ্টি একটু থাকবেই, এমনকি মাংসেও অল্প হলেও থাকবে, সেটা মিষ্টি হয়ে যাবে না, থাকবে, সেই ধরনের রান্নাও খেয়েছি। আবার যেহেতু আমাদের মানে বাবাদের দিকটা আত্মীয় স্বজনের বাড়িতে প্রচুর মানুষ, দু রকম রান্নারই আলাদা টেস্ট, অপূর্ব দুটো রান্নাই। এবং মানে আমি আলাদা করে যেহেতু ঘটি বা বাঙাল নই, ফলে আমার দুটো রান্নাই ভালো লাগে। একদম সেম, ও যা বললো, আমার মা কালনাট আর বাবার অরিজিনালি বাংলাদেশ থেকে। তো বাট ওই লাস্টে গিয়ে একটু মিষ্টি দিলে পুরো রান্নার ভোল পাল্টে দেয়। ওটা মানে ডাল হোক, মাংস হোক, মাছ হোক, ওটা একটা জাস্ট চেঞ্জ করে দেয়। কারেক্ট। ওকে, পরের প্রশ্নটা একটু ভেবেচিন্তে বলো, বউয়ের হাতের রান্না, মায়ের হাতের রান্না? প্লিজ একটা অদ্ভুত ডিপ্লোম্যাটিক উত্তর দেবে না। না, একদমই মায়ের হাতের রান্না। আমার বউ হয়তো 3টে বা 4টে পদ করতে পারে, তো বলে সেগুলো ভালো, কিন্তু মায়ের হাতের রান্না অনেক অনেক পদ, অনেক। ডেফিনেটলি মায়ের হাতের রান্না, বউকে রান্না আমি শিখিয়েছি। কিন্তু বউ একটা জিনিস পারে যেটা আমিও পারি না, আমার মাও পারে না, সেটা ধোসা বানানো ফ্রম স্ক্র্যাচ। আচ্ছা, হ্যাঁ, সেটা আবার ওর বাবার কাছ থেকে, সেটা বাবা, আমার শ্বশুর হচ্ছে মহারাষ্ট্রের। তো বাড়িতে ধোসাটা ভাতের মতো ট্রিট হয়, ধোসা দিয়েই চিকেন খাওয়া হচ্ছে, ধোসা দিয়েই, মানে ধোসা অ্যাজ লাইক রুটি। ও আচ্ছা, মানে খুব ইন্টারেস্টিং। আমি যতবার করেছি আমার ওই ননস্টিক প্যান, কিন্তু তাও ওঠে না গো। এক্স্যাক্টলি, মানে এক প্যানটাই চেঞ্জ করতে হয়েছে। ওটা পুরোটাই টেম্পারেচারের খেলা। হ্যাঁ, ওকে। কাঁসার থালায়, মানে ইফ ইউ আর বিং সার্ভড, মানে তুমি যদি আমার বাড়িতে আসো, তুমি কোনটার প্রশংসা করবে? জিনিয়া কাঁসার থালায় তোমাকে সার্ভ করেছে, নাকি কলা পাতায় সার্ভ করেছে, নাকি কাঁচের প্লেটে সার্ভ করেছে? কলা পাতা। কলা পাতায় খেতে খুব ভালো লাগবে। ওকে, নট ব্যাড। আচ্ছা, রান্নার সময়, মানে খাওয়ার সময় অনেকেই টিভি দেখে, অনেকেই গল্প করে, অনেকে শান্তিপূর্ণভাবে বলে এই চুপ কর, খেয়ে নিয়ে আগে, মন দিয়ে খায়। তোমরা কোন ক্যাটাগরিতে পড়ো? আমি একদম চুপ করে খেতে পারি না, আমি একা খেতে পারি না, আমার একা খেতে খুব ভালো, একদম ভালো লাগে না, কোথায় একটা যেন মন খারাপ লাগে একা খেতে। কিন্তু আমি খাবার সময় কথা বলতে বলতে খাই, টিভি দেখতে দেখতে খাই না। টিভি দেখতে দেখতে কখনো খাই না, বা রিলস দেখতে দেখতে খাও না? কখনো কখনো ফোন দেখি, কিন্তু প্রধানত কথা বলি, যারা খেতে বসেছি তারা কথা বলতে। ওকে, সেকেন্ড স্ক্রিনের মতো একটা চলে সব সময়, মানে ইউজুয়ালি সাইনফেল্ড বা মডার্ন ফ্যামিলি, এটা কিছু আমার বউ আর আমি, ওটা পেছনে চলছে, সব যে অলরেডি দেখা এপিসোডগুলো দেখা, সব ওটার পেছনে চলছে, একটা ব্যাকগ্রাউন্ড, ওই আর কি একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে। রাইট, নাইস। এই যেটা তুমি আমাকে বললে, নেশা করে রান্না তোমরা কখনো করেছো? এবং করে অনেক সময় কিন্তু ক্লিক করে গেছে, মানে ফাটি হয়েছে, কি না কি হয়েছে, বা হয়তো স্টেট অফ মাইন্ডে আছো, ইউফোরিক স্টেটে, ভালো, সবই ভালো লাগছে, তো করেছো কখনো? না, আমি নেশা করে খেয়েছি, রান্না কখনোই করি। সরি, এই প্রশ্নটা রাখতে পারতেন। ঠিক। আমিও নেশা করে, তো আমরা সবাই আফটার 2-3 ড্রিঙ্কস অনেকেই খেয়েছি। নেশা করে রান্না করেছি বলে আমার বোঝা না, কিন্তু নেশার জিনিস রান্নায় দিয়েছি 1-2 বার। সেটা তো বটে, সে শুধু কেক নয়, মানে মাংস তো ইন্টারেস্টিং হয়। সেটা আমিও করেছি। মানে বাট নেশা করে খাওয়ার পরে তুমি যেটা বললে, যে সেটা কি একবার খেয়েছো নাকি কিছুক্ষণ পর? আমি তো খাইনি, ভুলে গেছি। হ্যাঁ, অনেক খেয়েছি, এরকমও খেয়েছি, সত্যি। আর কোথাও একটা টেস্টটা অনেক বেড়ে যায়, এটা যারা নেশা করে খেয়েছে তারা বুঝবে, যে হঠাৎ করে একই জিনিস, একটা কাজু, বাবা এত ভালো খেতে জানতাম না, তো সেটা একটা। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের ফলোয়ার্স, তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা একটু জিজ্ঞেস করে নি। শুভশ্রী, সোহিনী, পাওলি দাম না জয়া আহসান? অর্ডারে বলে, প্রতিমাটা মিচকে হাসি দিল। অর্ডারে কি করে বলি? যাই হোক, তুমি, আমি জানি না, তুমি তোমার মতো করে অর্ডার। হ্যাঁ, ঠিক। এটার কোনো আবার বলবো? এটার কোনো না, সোহিনী, শুভশ্রী, সোহিনী, পাওলি, জয়া। এটা কিসের অর্ডার? এটা কিসের অর্ডার? মানে অর্ডার হয় মানে তোমার পছন্দের অভিনেত্রী? এটা সবার সাথে, আমি প্রত্যেকের সাথে কাজ করি। না, আমি বলছি পছন্দটা এখন 4জন পছন্দ একসঙ্গে হতেও পারে। পছন্দের অভিনেত্রী মানে একজনই হবে, তাই বা কেন? না, তাই তো বলছি অর্ডারে একে সব থেকে। আচ্ছা, অভিনয়ের অর্ডার বলতে পারছো? না, আমি বলতে চাই যে কোনটা কমফোর্টেবল ফিল করো তুমি বলো। আমি 4 জনের প্রত্যেকের নাম ঘুরিয়ে চাইলে 4টে ইন্টারভিউতে বলতে পারি, অর্ডারগুলো বদলে দিয়ে। তবে এই মুহূর্তে আমি আসলে শুধু সোহিনীর নাম বলবো, আর সোহিনীর সঙ্গে ছবি আসছে। হ্যাঁ, সোহিনীর সঙ্গে আমি অনেক কাজ করেছি। এই ছবিটার কাজটার পরেও সোহিনীর সাথে আবার কাজ আসবে, তখন সোহিনী নামই বলবে। তখনও সোহিনীর সাথে তখন সামনে আগে রেগুলার কাজ করবো, এমনকি জাস্ট 1 তারিখ থেকে যে কাজটা শুরু হবে সেটাও সোহিনীর নাম বলবো। অকারণে এখন এরোর নাম বলে তখন
অকারণে বলবো কেন, তুমি ঠিক সময় প্রশ্ন করতে পরিণীতা অন্য ছবিতে কেন, হ্যাঁ অন্য ছবিতে তুমি দেখবে আমি ঠিক অন্যের নাম সন্তানের সময় একদম অন্যের নামই বলবো, দেখবে। ঠিক আছে, তুমি বলবে তোমার পছন্দের ডিরেক্টরের কথা। অন স্ক্রিন আমার দেখতে এই চারজনের মধ্যে আমার শুভশ্রীকে খুবই ইন্টারেস্টিং লাগে। সোহিনীর অবভিয়াসলি কাজ করেছি বলে সোহিনী 1। দেখো 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 ঋত্বিক অর্ডার দিচ্ছে, অর্ডার বলছে ওকে সোহিনী 1। এটা দেখো ঠিক আছে, আমি তো সোহিনীকে 1 এবং অদ্বিতীয় করে রেখে দিলাম। এটা একটা ফেজ, স্টেট অফ মাইন্ড। ওকে সোহিনী হচ্ছে 1। হ্যাঁ সোহিনী 1। আমি শুভশ্রীর সাথে কাজ খুব ইন্টারেস্টিং লাগছে আজকাল, আমার শুভশ্রীর সাথে কাজ করতেও ইচ্ছে, সেই জন্য ওকে রাখছি না। তারপরে শুভশ্রী, পাওলি, জয়া। ওকে নট ব্যাড, অলরাইট, ঠিক আছে। চলো এবার তোমরা তোমাদের ফলোয়ার্স, তোমাদের এখন ফিভার 104 FM এর ভিউয়ার্স এবং শ্রোতা বন্ধুদের বলো যে এই ছবি কেন তাদের দেখতে যাওয়া উচিত অন দ্য 7th of November তোমাদের মতো করে। অনেক ছবি তো আপনাদের কাছে এসে আবেদন করে যে এসে দেখুন, আমরাও সেই আবেদনই করছি, কিন্তু এই গল্পটা একদম মন থেকে বলা একটা বাবা মেয়ের গল্প। খাবারের একটা প্রলেপ আছে চারিধারে, খাবারের একটা ব্রিজ আছে, বাবা আর মেয়ে কানেক্ট করছে থ্রু ফুড অ্যান্ড থ্রু কুকিং। ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, সোলাঙ্কি, আমরা একসাথে এই রান্নাটা পরিবেশন করতে চলেছি 7ই নভেম্বর থেকে। আপনারা আসুন এবং খেয়ে বলুন কেমন লাগলো। আমাদের নতুন ছবি আসছে রান্নাবাটি। যখনই আমাদের কোনো ছবি আসে আমরা বলি যে এই ছবিটা ভীষণ অন্যরকম, এই ছবিটা দারুণ। আমি বলবো যে এমন একটা ছবি কি আমরা দেখতে চাই না যে ছবিটা আমাদের অনেক দিন মনে থেকে যাবে। যখনই কোনো কথা উঠবে, কোনো সেই কথায় এই ছবিটার একটা গল্প উঠে আসবে, এমন একটা রান্না আমি এই ছবি থেকে শিখবো যে রান্নাটাও আমি করব, নতুন একটা স্বাদ, আসলে অনেক কিছুই কিন্তু মনে থেকে যাবে এমন একটা ছবি। আমার একটা ছবি দেখা উচিত। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। 7ই নভেম্বর চেখে দেখবো আমরা, নিশ্চয়ই। ঠিক আছে, সকলে মিলে পরিবারের সাথেই যাব। থ্যাংক ইউ ফর দ্য ইনভিটেশন, যে নেমন্তন্নটা পেয়েছি এবং চেখে দেখার আরও একটা সুযোগ আর কি। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।